কাল থেকে সারা দেশে শপিং মল দোকান খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। রাত থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর স্রেফ গুজব, জানালেন তথ্যমন্ত্রী। ঢাকা দিল্লি সম্পর্কে ইতিবাচক ফলাফলের অপেক্ষা। বিপ্লব রুহানী সহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন। পল্লবীতে গোলাগুলির ঘটনায় ৪ সহযোগী সহ মাদক সম্রাট রুবেল গ্রেফতার। এবং ২৪ ঘন্টায় হামে ৫ শিশু মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক। ডেঙ্গুতে ২ জনের প্রাণহানি, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয় ২ শাখা থেকে জারি করা এক স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে ১২ই আগস্ট থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ঔষধের দোকান সহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। আজ থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে উল্লেখ করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে বৈরী আবহাওয়ায় জাহাজ থেকে এলএনজি খালাস বিলম্বিত হওয়ার পাশাপাশি একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশ জুড়ে এর প্রভাব পড়েছে বলেও জানান মন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। মাসখানেক ধরেই তীব্র গ্যাস সংকট। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে আবারও সংকট সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটিতে পুরোপুরি এবং অন্যটিতে গ্যাস সংকট সরবরাহ বন্ধ রয়েছে। টার্মিনাল দুটি পুরোপুরি চালু করতে যেতে হচ্ছে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ে সংকট সমাধানে কাজ করছে সরকার। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। প্রতিমন্ত্রী বলেন, সামিটের এলএনজি টার্মিনালে এলএনজিবাহী একটি কার্গো অবস্থান করলেও বঙ্গোপসাগর উত্তাল থাকায় তা থেকে এলএনজি পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। আমি টাইম টু টাইম আমার কাছে তথ্য আসা মাত্রই আমি দেবার চেষ্টা করব। আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে প্রকৃতির হাতে আমাদের কিছু কোনো হাত নেই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর স্রেফ গুজব বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে ভারত সম্পর্কে এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা সম্ভব নয়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি কাল মনোনয়ন জমা দেবে জানিয়ে জাতি একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপ্রধান পাবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি অতিথি এবং ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না।
জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী 20 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয়, গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে। আর ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক অপেক্ষার কথাও জানান তথ্যমন্ত্রী। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। বর্তমান সরকারের যেটি প্রধান লক্ষ্য রয়েছে যে কর্মসংস্থান নিশ্চিত করা, এবং আমাদের একটি প্রজেক্টের কথা আমরা এখানে বলেছি যে আর্ন প্রজেক্ট। এই আর্ন প্রজেক্টের মাধ্যমে প্রায় 9 লক্ষ যুব এবং যুব নারীরা প্রশিক্ষণ নেবে এবং এর মধ্য থেকে 60% মিনিমাম তাদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। যুব বা যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের যথেষ্ট দায় রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়ার প্রচলিত আইন দ্বারা সম্পন্ন করতে ট্রাইব্যুনালের আবেদন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। মুদাসসির আলী প্রতিবেদন। হারুন বেগি সরাই দিচ্ছেন, উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের ফোন রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন টিম। সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের জন্য তৎকালীন ডিবি প্রধান হারুনকে এভাবেই শাসিয়েছেন ওবায়দুল কাদের। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো, খাওয়াই ওই ছবি কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার চলছে। সে মামলায় প্রসিকিউশনের যুক্তি শেষ হয়েছে। আসামিদের দায় কেমন তার ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আসামিদের যে নানান বক্তব্য, নানান কর্মকাণ্ডে সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ প্রযোজনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে প্রায় 3,05,000 এর উপরে গুলি ব্যবহার করা হয়েছে। ওবায়দুল কাদেরকে একজন রাজনৈতিক জোকার উল্লেখ করে তার যথেষ্ট দায় রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ওবায়দুল কাদের তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য, কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশের 1400 মানুষ শহীদ হয়েছে। এ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এটি সহ জুলাই আন্দোলনে অন্য মামলায় দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়াটি প্রচলিত আইনের মাধ্যমে সম্পন্ন করতে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে বলে জানান তিনি। আমাদের দেশে যে প্রচলিত আইনটা আছে, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধি 386 ধারার বিধানটা যাতে মিউটেটিস মিউটেন্ডিস অনুসরণ করে যেন এইটি প্রয়োগ করা যায় এবং বাস্তবায়ন করা যায়, সেই আবেদনটা আমরা করেছি। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন 29 জন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সর্বমোট 29 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপি ওয়ারি বিভাগের সাবেক ডিসি সহ 6 পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। চাকরি থেকে বরখাস্ত হওয়া 6 পুলিশ কর্মকর্তা হলেন ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজিম, কক্সবাজার এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহানি।
রাজধানীর পল্লবীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে আলমগীর নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগে 4 সহযোগী সহ মাদক সম্রাট ল্যাংড়া রুবেলকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। ডিবি বলছে, রুবেলের বিপুল সম্পত্তি এবং তার সহযোগীদের বিষয়েও তদন্ত করা হচ্ছে। ইমদাদুল হক খানের প্রতিবেদন। গেল 7 আগস্ট মিরপুর 11 নম্বরে মিল্লাত ক্যাম্পের সামনে আলমগীর নামে একজনকে গুলি করে দুর্বৃত্তরা। এই ঘটনায় 4 সহযোগী সহ মাদক সম্রাট ল্যাংড়া রুবেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, আলমগীরও চিহ্নিত মাদক ব্যবসায়ী। রুবেলের সাথে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার চেষ্টা করা হয়। পল্লবী থানাধীন সেকশন 11 ব্লক বি 2 নম্বর রোডে ইমনের চায়ের দোকানের সামনে একটি গোলাগুলির ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ল্যাংড়া রুবেল জানায় যে আলমগীরও একজন প্রখ্যাত মাদক ব্যবসায়ী এবং এই মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তাদের অন্তর্দ্বন্দ্বের সূত্রপাত ধরে সে হত্যার উদ্দেশ্যে আলমগীরকে গুলি করে। মাদকের টাকায় সাভার সহ দেশের বিভিন্ন জায়গায় রুবেল নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। তার অন্য কোনো ইনকামের সোর্স নাই। আমরা যতটুকু প্রাথমিক তদন্তে জেনেছি, তার এই মাদক ব্যবসায়ী তার ইনকামের একমাত্র উৎস। যে রুবেল এই মাদক থেকে উপার্জিতকৃত অর্থ অন্য অন্য জায়গায় বিনিয়োগ করছে, অন্য অন্য ব্যক্তিদেরকে দিয়েও সে ব্যবসা করতেছে, অন্যান্য ব্যবসা করাচ্ছে। তা এগুলো আমরা সবই মাথায় নিয়েছি। উত্তরায় প্রধানমন্ত্রী খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাইয়ের মামলার বিষয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, শিগগিরই এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। আমরা অনেকগুলো নিয়ে কাজ করতেছি, সম্ভাবনা নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমি আবারও বলতেছি যে আমরা আশাবাদী, অচিরে আমরা আপনাদেরকে হয়তো। ইমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও জনগণের অধিকার নিশ্চিতে সরকার সেবামূলক প্রকল্প চালু করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর চিনমোচি সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন বিষয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার নিয়ে বেকারত্ব সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এমআর আসাদের রিপোর্ট। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এসডিজি বাস্তবায়ন বিষয়ে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের সেমিনারের শেষ দিনে অংশ নেন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা এবং সেই কর্মসংস্থানের পাশাপাশি সেবাধর্মী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি করা। সবার অধিকার সমুন্নত রাখতে মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। আগে সবার আগেও ছিল বাংলাদেশ, এখন সবার জন্য হবে বাংলাদেশ। অর্থাৎ এটি খালি গুলশান বনানীতে সীমাবদ্ধ থাকবে না। এটা খালি যারা দৌড়তে পারে তাদের জন্য না, যারা অন্যের সাহায্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের জন্য, যারা ফুটপাতে ঘুমায় তাদের জন্য। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সেবামূলক প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এরকম একটা কঠিন সময়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, আমি প্রকল্প বলার দরকার নাই, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রচন্ড সবগুলো কিন্তু সামাজিক মেজর পরিকল্পনা প্রকল্প, সবগুলো সামাজিক বিবেচনায় নেওয়া হয়েছে। তার মতে অর্থনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রতিটি নাগরিক এই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার যে অধিকার রাখে সেটাকে বাস্তবায়ন করা। সেমিনারে সমাপনী আয়োজন নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে অনেক উন্নয়ন প্রকল্প কমিয়ে আনা হয়েছে। তারা যাতে অর্থনীতির সাথে সম্পৃক্ত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশ জুড়ে গত 24 ঘন্টায় হাময়ের উপসর্গে 5 শিশু মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1025 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাময়ের উপসর্গে মোট 885 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে 786 জন ও নিশ্চিত হামে 99 জনের মৃত্যু হয়েছে। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বরিশাল এবং অন্যজন খুলনা বিভাগের। এই সময়
হাসপাতালে ভর্তি হয়েছেন 727 ডেঙ্গু রোগী। হাম ও ডেঙ্গুর বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার কবিরুল ইসলামের কন্যার এসএসসি পরীক্ষার সাফল্যে পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাতে তাদের বাসায় গিয়েছেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম। কবিরুল ইসলামের কন্যা সাফওয়ানা ইসলাম পৌশি সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। সাক্ষাৎকালেও পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা সামগ্রী তুলে দেন রফিকুল ইসলাম। সাফওয়ানা ইসলামের ভবিষ্যৎ শিক্ষা জীবনের সাফল্য কামনা করেন তিনি। এ সময় কবিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে জুলাই জাদুঘরে শহীদদের স্মৃতি সংরক্ষণের অনুরোধ জানানো হয়। হাতি সংরক্ষণ ও আবাসস্থল নিশ্চিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সকালে আগারগাঁওয়ের বন ভবনে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি বলেন, হাতি নিয়ে জরিপও করা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন আরও কঠোরভাবে প্রয়োগের কথা উল্লেখ করে বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণকারীরা গ্রেফতারের পর যাতে আইনের ফাঁক গলে বের হতে না পারে সেদিকে নজর রাখার কথা বলেন মন্ত্রী। হাতি সংরক্ষণে সরকারের গৃহীত উল্লেখযোগ্য কার্যসমূহের মধ্যে হাতি সংরক্ষণে বাংলাদেশ 11 কনজারভেশন অ্যাকশন প্ল্যান প্রণীত হয়েছে। এই অ্যাকশন প্ল্যানে 40টি অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের হাতি সংরক্ষণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের সহায়তায় এ সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মানুষ হাতি সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ক্ষতিপূরণ প্রদান করছে। হাতি ও অন্যান্য বন্যপ্রাণী রক্ষা 10 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়েছে। আশা করছি কমিশনের বিশেষজ্ঞদের পরামর্শে হাতি সংরক্ষণে নতুন কর্মকৌশল নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল থেকে সারা দেশে শপিং মল দোকান খোলা থাকবে রাত 8টা পর্যন্ত। রাত থেকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর স্রেফ গুজব, জানালেন তথ্যমন্ত্রী। ঢাকা দিল্লি সম্পর্কে ইতিবাচক ফলাফলের অপেক্ষা। বিপ্লব রুহানী সহ 6 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন। পল্লবীতে গোলাগুলির ঘটনায় 4 সহযোগী সহ মাদক সম্রাট রুবেল গ্রেফতার। এবং 24 ঘন্টায় হামে 5 শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক। ডেঙ্গুতে 2 জনের প্রাণহানি, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।